তাহলে এখানে বলছে কি 10 গ্রাম ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে এত সেন্টিমিটার পার সেকেন্ড থেকে বুলেট বের করা হলো, বুলেটের ভর 40 গ্রাম হলে বন্দুকের গতিশক্তি কত? এখানে কিন্তু ভরও চেঞ্জ করতে হবে না, গতিও চেঞ্জ করতে হবে না। কেন চেঞ্জ করতে হবে না? কারণ এটা সিজিএস এ দেওয়া আছে। সিজিএস বলতে কি বোঝায়? তোমার সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এভাবে দেওয়া আছে, সো এটা চেঞ্জ করার দরকার নেই। কারণ এটা কি, যদি তোমার গতিটা বেগটা যদি দেওয়া থাকতো মিটার পার সেকেন্ডে তখন তুমি চেঞ্জ করতা, কিন্তু এখন মিটার পার সেকেন্ডে তো দেওয়া নাই, সো চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে? গ্রামে দেওয়া আছে ভর, আর বেগ দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ডে, সো এটা চেঞ্জ করার কোনো দরকার আমার নাই। আমরা কি বের করতে হবে এখান থেকে? আমাদের বের করতে হবে হচ্ছে তোমার বুলেটের বেগ কত, এটা আগে বের করতে হবে। ঠিক আছে? কারণ বুলেটের ভর দিয়ে দিছে, বন্দুকের ভর বন্দুকের বেগ দিয়ে দিছে। তাহলে কি, ছোট হাতের ভি বের করতে হবে, ইকুয়াল টু কি, কি শিখছিলাম, মাইনাস এম ভি বাই এম, এটা তাই না? তাহলে কি হবে বলো, 80 × 40/10, তাহলে কত হয় এখানে? 320। কত হয়? 320 কাটাকাটি করলে 320 হয়। 320 হয়। তাহলে দেখো এখানে ইকে ইকাল টু কি হবে, গতিশক্তি চাইছে, ইকে ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে কি হবে তোমার, দাঁড়াও, হ্যাঁ, তাহলে এখানে চাইছে হচ্ছে বন্দুকের গতিশক্তি কত, কি হবে তাহলে বলো, এম ভি স্কোয়ার, তাই না? তাহলে এখন মান বসায় দাও, উত্তর কত হয় দেখো। ভাইয়া, ভর যদি চেঞ্জ না করি তাহলে কি এটা আর গে আসবে না? এখন আগে আসবে, তখন আমরা 8 থেকে জুলে বের করব, 10⁻⁷ দ্বারা গুণ করে, তাহলে হয়ে গেল। বুঝা নাই? মানে হচ্ছে এখন তো আগে আসলো, ধরো আগে আসলো, এখন উত্তর দেওয়া আছে জুলে, ঠিক আছে? তখন কি করবা, 10⁻⁷ দ্বারা ভাগ করে দিবা, শেষ, তাহলে হয়ে যাবে। অথবা 10⁻⁻7 দ্বারা গুণ করবা, এটা দ্বারা গুণ করবা, বুঝছো? বুঝছি। তাহলে এখন উত্তর কত আসে দেখো। যদিও এত বড় অঙ্ক দিবে কিনা, এটা অনেক, এগুলো অনেক আগের অঙ্ক, বুঝছো? অনেক আগের অঙ্ক বলতে আগে একটু কঠিন প্রশ্ন আসতো তো, ক্যালকুলেশন গুলো ছিল অনেক বড় বড়। তো এই অঙ্কটা কিন্তু অনেক বড় ক্যালকুলেশন, এই যে তুমি 320 স্কোয়ার করবা, এই 320 স্কোয়ার করলে কত হবে এটা বের করতে করতে তো তোমার সময় শেষ, বুঝছো? এটা একটু মানে আগের অঙ্ক তো এই অঙ্কটা, এর জন্য একটু কঠিন আর কি। তাহলে আমরা যদি মনে রাখবা, কালকে একটা অঙ্ক করাইছিলাম যে ভূমি স্পর্শ করার মুহূর্তে, যদি ভূমি স্পর্শ করার মুহূর্তে তোমার কি চাই, গতিশক্তি চাই, তাহলে আমরা সূত্র কি বসাবো, এমজিএস। কারণ কি, ভূমি স্পর্শ করার মুহূর্তে ঠিক পূর্ব মুহূর্তে গতিশক্তি ইকাল টু কি হয়, বিভব শক্তি হয়। তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে যদি তোমার কি চাই, গতিশক্তি চাই, তাহলে এটা কি হবে, কার সমান হবে, বিভব শক্তির সমান হবে, বিভব শক্তির সমান হবে। ঠিক আছে? তাহলে এমজিএস দিয়ে করবো, তাহলে এম এর মান দেওয়া থাকবে একটা, ধরো 0.5, জি এর মান দেওয়া আছে 9.8, আর হচ্ছে এইচ এর মান দেওয়া আছে 500 মিটার অথবা 1000 মিটার, যেটাই দেওয়া থাকুক বের করে ফেলবো এইভাবে। তো এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। তারপরের অঙ্কটা দেখো, কখন গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, কখন 3 গুণ হবে, এগুলো অঙ্ক কিন্তু আসে অনেক। তাহলে দেখো এই অঙ্কটা, 30 মিটার উচ্চতা থেকে, 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, বিভব শক্তির দ্বিগুণ হবে। এরকম অঙ্ক আসলে কিভাবে করতে হবে মনে রাখবা, যদি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ বা 3 গুণ বলে, তাহলে এই সূত্র কি হবে, তাহলে লেখো, এটা শর্টকাট টেকনিকটা কি, যে যদি তোমার, তাহলে আমরা বের করবো কি, এক্স ইকাল টু h/n+1, এটা দিয়া। তাহলে যদি গতিশক্তি বিভব শক্তির কত গুণ হয়, এন গুণ হয়, এন গুণ, এন গুণ বলতে কি বুঝাইছে, এখানে এন এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে,
3 গুণ বলতে পারে, 4 গুণ বলতে পারে, যেটাই বলুক না কেন আমরা এই সূত্র ইউজ করব, ঠিক আছে? তাহলে কি, এইচ এর মান কত 30, এন এর মান কত 2, 2 + 1 তাহলে কত হলো 10, 3 দ্বারা কাটলে 10 হয়। তাহলে 10 মিটার উচ্চতায়, 10 মিটার উচ্চতায় তোমার কি হবে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ বলে তাহলে কি করবা? তাহলে আমাদের করতে হবে একই 1/2, হ্যাঁ, 1/2। হ্যাঁ, 1/2, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1/2 বলতে কি বুঝলে, মানে এটা এটার, ওয়ানের মান হাফ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো, এখন এখানে জাস্ট কি বলা আছে, এখানে বলা আছে কি, যে গতি শক্তির জায়গায় আমরা লিখবো বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে, ঠিক আছে? বিভব শক্তি কি হবে, গতি শক্তির, এই যে এখানে গতি শক্তির দ্বিগুণ বলা আছে। তাহলে আমাদের সূত্রটা কি হবে, শুধুমাত্র এখানে এন দ্বারা একটা গুণ করব, শেষ। এন দ্বারা গুণ করবো মানে এন মানে কি, এন মানে 2। তাহলে দেখো 2 × 30/2 + 1 তাহলে কত হবে, 60/3, তাহলে কত হয় 20, 20 মিটার হবে উত্তর। তাহলে যদি বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ বলে তাহলে এই সূত্র ইউজ করব, হ্যাঁ? বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ বললে, বিভব শক্তি গতি শক্তির এন গুণ হলে আমরা এইটা ব্যবহার করব, NH/N/N+1, ঠিক আছে? এন মানে হচ্ছে এখানে 2 গুণ হইতে পারে, 3 গুণ হইতে পারে। আচ্ছা, যদি সমান হয়, যদি প্রশ্ন করা হয় যে কোথায় সমান হবে, তাহলে কি জাস্ট 2 দ্বারা ভাগ করব। যদি বলে যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতি শক্তি বিভব শক্তি সমান হবে, এখানে যদি বলতো সমান হবে, দ্বিগুণ নয় বলে কি বলছে, সমান হবে বলছে, সমান হবে, তাহলে কি করব, জাস্ট আমরা 30 রে 2 দ্বারা ভাগ করব, তাহলে উত্তর হয়ে গেল, তাই না? তাহলে 15 মিটার হয়ে গেল উত্তর। এগুলো অঙ্ক আসে এখান থেকে। ওকে, আচ্ছা, এখন আসা হচ্ছে আমাদের এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা অনেকবার, 2বার আসছে। 100 কেজি ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে 0.1 মিটার/সেকেন্ড বেগে ছাদের উপর ওঠালে ক্রেনের ক্ষমতা কত? ক্রেনের ক্ষমতা কত? তাহলে এখানে বলো, ক্ষমতা এখানে কি বলছে, এখানে ভর দিছে, বেগ দিছে, চাইছে ক্ষমতা। তাহলে আমরা কি জানি, আমরা সূত্রটা প্রতিপাদন করছিলাম না, P = W/T, তারপর এখান থেকে mgs সরি, P = W/T। তখন আমরা ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে কি বলছিলাম, যে ডাব্লিউ কি, কি লেখা যায়, Fs/T। S/T মানে কি, S/T মানে হচ্ছে ভি, তাই না, বেগ, তাই না? তাহলে এফ মানে কি, mg, তাহলে mgv, তাহলে এই সূত্রটা বসবে এখানে। তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে তোমার কত, 100 কেজি, জির মান 9.8 এবং ভির মান কত, 0.1, তাহলে উত্তর কত হয় দেখো, 10 × 9.8 তাহলে 98, 98 ওয়াট, উত্তর হবে 98 ওয়াট। তাহলে এখানে এটা দিয়ে অঙ্ক করতে হবে, বুঝতে পারছো? তাহলে কখন কোন সূত্র ইউজ করতে হবে এটা আমাদের বুঝতে হবে কিন্তু। তাহলে এই অঙ্কটা গেল, আর একটা অঙ্ক আসছে মেডিকেলে, দেখো এই এই অধ্যায়েরই, যে এত কেজি ভরের একজন লোক, একজন লোক 25 সেন্টিমিটার উঁচু সিঁড়ি, মানে উঁচু 20টা সিঁড়ি, কটা সিঁড়ি, 20টা, 20টা সিঁড়ি 10 সেকেন্ডে
উঠতে পারে, তাহলে তার ক্ষমতা কত? ঠিক আছে, ক্ষমতা চাইছে, তাহলে কি হবে বলো? ক্ষমতা চাইছে এখানে, সূত্র কি হবে? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাই না? ডাব্লিউ মানে কি? এম জি এস বাই টি। তাহলে এখানে দেখো সব দেওয়া আছে, 74.6 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত হবে বলো? এইচ এর মান কত হবে? উচ্চতা কত হবে? 0.25 ইন্টু 20। হ্যাঁ, 0.25 ইন্টু 20, কারণ এখানে সেন্টিমিটার না, এটাকে মিটারে নেওয়া লাগবে, ইন্টু 20, তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে তোমার 5 মিটার, কত হয়? 5 মিটার, তাই না? 5 মিটার হয়, তাহলে 5/t কত? 10 সেকেন্ড। এখন উত্তর বের করো। এটা কাটলে কত হয়? 2 হয়, আর এটাকে কাটলে হচ্ছে না 4.9 হয়। আর উত্তর কত হয় দেখো, তাহলে 365 দশমিক সামথিং হবে, ঠিক আছে? আচ্ছা, এটাই উত্তর। তারপর ইসাক্সের বই আর একটা কোশ্চেন আছে না, এরকম একটা কোশ্চেন আছে দেখো, যে 270 কেজি ভরের একটি ক্রেনের সাহায্যে, একটি ক্রেনের সাহায্যে ক্রেনের সাহায্যে একটি ক্রেনের সাহায্যে ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে উঠাতে হলে উঠাতে হলে ক্ষমতা কত? তাহলে কি হবে? এখানে কিন্তু ওই সূত্রটা বসবে, পি ইকুয়াল টু এম জি ভি, তাই না? তাহলে এম এর মান 270, ভি জির মান কত? 9.8, আর ভির মান 0.1, তাহলে এখানে উত্তর কত হয়? হিসাব করলে কত আসে? তাহলে 27, এই যে 270-এর 0.1 দ্বারা গুণ করলে কত? 27, 27 গুণ 9.8 মানে হচ্ছে 9.8 কে তুমি 10 ধরো, 10 ধরলে কত হয়? 270 হয়। তাহলে 270 হচ্ছে একটু কম হবে, 265 বা 264 এরকম কিছু একটা হবে, ঠিক আছে? তাহলে উত্তর 264 হবে আর কি। তাহলে এইটা গেল তোমার একটা কোশ্চেন। এখন তোমাদের কাজ হচ্ছে ইচ্ছা করে বইয়ের কোশ্চেনটা সলভ করা। আমি কিছু কোশ্চেন সলভ করে দিই যেগুলো তোমাদের কঠিন লাগবে। হ্যাঁ, যেমন দেখো, আমাদের এসএসসি বই যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেনটা খুলো, মানে বইটা খুলো, বইটা খুলে কোশ্চেন গুলো পাবা সামনেই। স্যারের বইটা খুলো, এখানে বলা আছে, প্রথম যে কোশ্চেন গুলো বলা আছে, যে 1 নাম্বার, প্রযুক্ত বল ও সরণের দিক পরস্পর বিপরীত হলে কৃত কাজ কেমন হবে? প্রযুক্ত বল এবং সরণের দিক যদি বিপরীত হয় পরস্পর, তাহলে কি কাজ কি হবে? অবশ্যই ঋণাত্মক হবে, কারণ সরণের দিক বিপরীত, এস এর মান বিপরীত, অর্থাৎ তোমার থিটা ইকুয়াল টু কি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে কি হবে? কৃত কাজ কি হবে? ঋণাত্মক হবে, ঠিক আছে? তাহলে প্রযুক্ত বল ও সরণের দিক পরস্পর কি? বিপরীত আছে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হয়? তাহলে 90 ডিগ্রি হইলে, থিটার মান কত হইলে? 90 ডিগ্রি হইলে কি হবে? তোমার কস 90 ডিগ্রির মান কত? 0। তাহলে কাজের মান কি হবে? 0 হবে। তাহলে অলরেডি করাইছি আমরা। তারপর দেখো, 30 মিটার উচ্চতায় একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তাহলে আমরা কিন্তু একটু আগে এই অঙ্কটা করছি, সেটা আমার আর করার দরকার আছে? তাহলে কত হবে বলো? H/N/N+1, তাই না? তোমার 30 মিটার উচ্চতা থেকে ফালাইছে, তাহলে বিনা বাধায় পড়তেছে, কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির কি হবে? দ্বিগুণ হবে। তাহলে কি? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ বলছে, 30/2+1, তাহলে কত হয়? 10 মিটার। এটা উত্তর। আচ্ছা, তারপর দেখো, একটি রাইফেলের একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? তাহলে বেগ দ্বিগুণ করা হলে
গতিশক্তি কত হবে? 4 গুণ হবে। কারণ কি, ভি স্কোয়ার। তাহলে বেগ যদি দ্বিগুণ করো, বেগ দ্বিগুণ করলে কি গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন। সংকুচিত অবস্থায়, কি অবস্থায়? সংকুচিত অবস্থায়, সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভেতর, স্প্রিং এর ভেতর কোন শক্তি সঞ্চিত থাকে? কোন শক্তি থাকে যখন সংকুচিত থাকে? কি শক্তি বলো তো? স্থিতি শক্তি, তাই না? বা বিভব শক্তি থাকে। উত্তর কি হবে? বিভব শক্তি বা স্থিতি শক্তি। তারপর 6 নম্বর কোশ্চেন। 1 HP মানে কি? হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার মানে কি? 746 ওয়াট। আচ্ছা, তারপরে এগুলো আমরা অলরেডি করছি, মানে কালকে আমরা এগুলো সলভ করে ফেলছি। একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। এরূপ 16টা তক্তাকে ভেদ করতে হলে গুলির বেগ কত গুণ করতে হবে? কয়টা তক্তাকে ভেদ করতে হবে? 16টা তক্তা। তাহলে কত গুণ করতে হবে বেগ বলো তো? 4 গুণ। 4 গুণ করতে হবে, কারণ √16 করতে হবে, শেষ। 4 গুণ। আচ্ছা, ক্ষমতার একক কোনটা? ওয়াট। আচ্ছা, তারপর হচ্ছে তোমার স্প্রিং এর বিভব শক্তি মানে কি? স্প্রিং এর বিভব শক্তি, এটা আমরা কালে করছি, কি বলতো? W = ½ kx²। ঠিক আছে। আচ্ছা, তারপর বলের দ্বারা কাজ কখন হবে? যদি বলের দ্বারা কাজ কখন হবে, তাহলে আমরা কি জানি? বলের দ্বারা কাজ কখন হয়? যদি তোমার তোমার থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে সমান অথবা বেশি হয় এবং 90-র চেয়ে কম হয়। ঠিক আছে। তাহলে এখানে উত্তরটা হবে হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 হলে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি কাজের মানও ধনাত্মক হবে। আচ্ছা, তারপর কোনটি সংরক্ষণশীল বল? আচ্ছা, সংরক্ষণশীল বল আমরা কি কি পড়ছিলাম বলো? সংরক্ষণশীল বল কি পড়ছিলাম? 1 নম্বর পড়ছিলাম মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। 2 নম্বর পড়ছিলাম তড়িৎ বল, তাই না? 3 নম্বর পড়ছিলাম কি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং বল। তাহলে এই 3টা পড়ছিলাম। তাহলে এখানে উত্তর হবে কি, তড়িৎ বল। বাকি যে বলগুলো আছে যেমন সান্দ্র বল, বায়ুর বাধা, ঘর্ষণ বল, এরা কি অসংরক্ষণশীল বল। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তাহলে এটা একটা কোশ্চেন। তারপর হচ্ছে দেখো ডাব্লু, এই যে এইটা কালকে করছিলাম, দেখো পরিবর্তনশীল, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কি হবে বলো? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এই যে W = কি, সামেশন অফ, উপরে হচ্ছে এফ, নিচে হচ্ছে আই, F × dx, তাই না? এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, কালকে আমরা করছিলাম এটা। না না, এটা না তো। এটা কি করছিলাম? ঠিক আছে। এটাই এটাই। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, কোন বস্তুর ওপর ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ কোন রাশিটির পরিবর্তনের সমান? ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ কিসের সমান হবে বলো? ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ কার সমান? তাপমাত্রা, বিভব শক্তি, গতিশক্তি নাকি ঘনত্ব, কোনটা? ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ কার সমান বলো? গতিশক্তির সমান। হুম। আচ্ছা, এরপরে দেখো, তারপরে এই যে অঙ্কটা, এখান থেকে একটা জিনিস খেয়াল করো, যে কি 12 mv²। তাহলে নিচের কোনটা সঠিক বলা আছে? এখন খেয়াল করো, আমরা জানি এখান থেকে কোনটা সঠিক, যদি রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ মানে কি? রৈখিক ভরবেগ মানে, মানে ভরবেগ ইকুয়াল টু কি হবে এখান থেকে আমরা বের করতে পারি কিনা দেখো। তাহলে ভি কি লেখা যায় বলো? ভি লেখা যায় না √2e/m, এটা লেখা যায়, তাই না? 2e/m। আচ্ছা, ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে এমভি, কি এমভি, ঠিক আছে।
তাহলে এম ইন্টু ভির মান কি পাইছি আমরা? ভির মান পাইলাম হচ্ছে এটা। তাহলে 2 ই বাই এম। তাহলে আমরা বলতে পারি না যে, আমরা যদি এটাকে এখন তোমার এটাকে এইভাবে বলি যে √m² সমান, সমস্যা আছে? সমস্যা তো নাই। ইন্টু 2 ই বাই এম। তাহলে কি হয় বলো? √2 ই m² বাই এম। এম এম কাটা গেল, তাহলে কি হইলো বলো তো? ইকুয়াল টু 2 m e। এই যে এইটা, তাহলে এটা হলো সঠিক। ঠিক আছে, এটা হলো ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগ ইকুয়াল টু কি লেখা যায়? 2 m e লেখা যায় কিনা? এটা তোমাদের একটা কোশ্চেন ইসাক স্যারের বইয়ে। আচ্ছা, 2 m e, এটা গেল। একটি মার্বেলকে যদি সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হয়, তাহলে কৃত কাজ কত হবে? শূন্য, তাই না? কারণ ঘূর্ণন অক্ষে বা তোমার কার্যকরী বল কি হয়, যখন একটা বস্তু ঘুরতে থাকে তখন তোমার কাজ কত হয়? শূন্য হয়। কারণ কি, থিটার মানটা হয় কত? থিটার মান হয় 90 ডিগ্রি, এই জন্য। আচ্ছা, অসংরক্ষণশীল বল কোনগুলো? এটা আমরা কালকে পড়ছি। কি কি আছে? সান্দ্র বল, ঘর্ষণ বল, বায়ুর বাধা, এগুলো সহ যেখানে অপচয়কারী বল আছে সেগুলো সবই হচ্ছে কি, অসংরক্ষণশীল বল। আর সংরক্ষণশীল বল কোনগুলো? মহাকর্ষ বল, অভিকর্ষ বল, তারপর চৌম্বক বল, কুলম্ব বল, এগুলো মানে তড়িৎ বল। উদাহরণটা মনে রাখবা, বারবার কিন্তু এই কোশ্চেনটা বিসিএস এর বইয়ে আছে। তারপর দেখো, যখন ভূমি স্পর্শ করার মুহূর্ত হবে তখন কি গতিশক্তি কার সমান হবে? বিভব শক্তি সমান হবে, ঠিক আছে? এটা আমি একটু আগে বলছি অলরেডি, এটা আর বলতেছি না। তারপরে যে ক্ষমতার যে একক P = F/V, এটা কিন্তু একটা অবজেক্টিভ, এটা দেখবা। আচ্ছা, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হবে? শূন্য, এটা আমরা জানি। তারপর দেখো, 2 কেজি ভরের একটি বস্তুর ভর বেগ কত দেওয়া আছে? 2 কেজি/মিটার সেকেন্ড। হলে গতিশক্তি কত হবে? গতিশক্তি কত হবে? তাহলে এটা কত হবে বলো? ইকে ইকুয়াল টু কি হবে? P² বাই 2m। তাহলে পি কত? 2। আর এম কত? 2। তাহলে কত হয়? 4/4। 1 হবে, তাহলে 1 জুল। আচ্ছা, এবার আসো হচ্ছে, এই কোশ্চেনটা আছে তোমাদের এসএসসি এর বইয়ে। কাজের পরিমাণ কত? ডাব্লিউ ইকুয়াল টু কি? F × R। এফ এর মান কত? আই এর সাথে আই গুণ হবে, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে 6×2 = 12, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -6, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -2, তাহলে কত হয়? 4। 4 জুল হয়। আচ্ছা, ঋণাত্মক কাজের শর্ত কি? ঋণাত্মক কাজের শর্ত কি? কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে। হ্যাঁ, কোণের মান কি হতে হবে? 90 ডিগ্রির চেয়ে বড় হতে হবে। তার মানে থিটার মান কি হতে হবে? 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে এর এই এটা 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 সঠিক, তাই না? হুম। 180 ডিগ্রির চেয়ে সমান হইতে হবে অথবা ছোট হইতে হবে, ঠিক আছে? হুম। অথবা 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে। আচ্ছা, একটি চলন্ত বস্তু
একটি চলন্ত বস্তু সমান ভরের অপর একটি বস্তুকে আঘাত করলে গতিশক্তির কত শতাংশ কি হবে, স্থানান্তরিত হবে বলো। সমান ভরের অপর একটি বস্তুকে আঘাত করলে গতিশক্তির, সম্পূর্ণ হ্যাঁ, সম্পূর্ণ শক্তি স্থানান্তরিত হবে। হ্যাঁ কত শতাংশ মানে কত অংশ, মানে 100%ই, কত পার্সেন্ট, একশো 100%। পার্সেন্টই কি হবে, স্থানান্তরিত হবে, 100%ই হবে। আচ্ছা, তারপর দেখো 26 নাম্বার। ভূমিতে পতনের মুহূর্তে বৃষ্টির ফোঁটার ত্বরণ কত হবে বলো। ত্বরণ কত হবে বলো। ভূমিতে পতনের মুহূর্তে, হ্যাঁ এটা মনে রাখবা, পতনের মুহূর্তে ত্বরণ কত থাকে, জিরো থাকে, কত, শূন্য থাকে। কারণ কি, ভূমিতে পতনের মুহূর্তে গতিশক্তি কার সমান হয়ে যায়, বিভব শক্তি সমান হয়ে যায় না। তাহলে কি ত্বরণ থাকবে, কোনো ত্বরণ থাকবে না, শূন্য হয়ে যাবে। আচ্ছা, এটা বের করো তো দেখি। 200 গ্রাম ভরের একটি বস্তুর বেগ বের করো তো এটা, গতিশক্তি কত হবে। কত হবে গতিশক্তি কত। ই কে করলো কি, হাফ mv² তাই না। তাহলে কি, এম এর মান দেওয়া আছে, কত এম এর মান কত, 200 গ্রাম মানে 0.2। আর ভি কত হবে, ভি এখানে কি দেওয়া আছে, 2y+5j, তাহলে কি হবে, √2² / 5²। মান বের করতে হবে না, মান বের করে শিখছি না আমরা। কত হয় দেখো, এখানে হয় 29, কত হয় তোমার। তুমি একটা কাজ করতে পারো, দেখো v² মানে কি, v² কি, ডাইরেক্ট মানটা বের করো। আমরা √ওভার না করে ডাইরেক্ট মানটা বের করি। দেখো, আমরা যদি এইভাবে বের করি, যে এটা বের করি, মানটা বের করি, মানটা আমার বের করতে এটা করতে হবে না। তাহলে আমার এটা না করে আমরা যদি ডাইরেক্ট করি, ভি স্কোয়ার মানে কি, এটা এই পাশে চলে গেল, ঠিক আছে। তাহলে 4+25 কত হলো, 29। তাহলে ভি স্কোয়ার ডাইরেক্ট কত আসে, ভি স্কোয়ার ডাইরেক্ট 29 আসে, 29। ঠিক আছে, √ওভার না করে তুমি ডাইরেক্ট 29 বসাই দাও, তাহলে কত হয় উত্তর। উত্তর কত হয় তোমার, 2.9 হবে, 2.9 জুল। কারণ এখানে মান বের করতে হবে, তো এখানে তোমার ভেক্টর দেওয়া আছে না। আচ্ছা, আমরা জানি যে ই কে কি, p² / 2m, এটা তো জানি নাকি। আচ্ছা, পি বনাম √ই কে, লেখচিত্রটা কি হবে বলো। পি বনাম √ই কে, অধিবৃত্ত, উপবৃত্ত, আয়তাকার পরাবৃত্ত নাকি সরল রেখা, কোনটা হবে।
পি বনাম রুট ওভার ই কে। তাহলে কি হবে? এটা সরল রেখা হবে না? সরল রেখা। এটা কি হবে? সরল রেখা হবে। এটা মনে রাখতে হবে তো। আচ্ছা। আচ্ছা, গতিশক্তি যদি দ্বিগুণ করা হয়, দেখো গতিশক্তি, এটা কিন্তু আর একটা কোশ্চেন ইসাক্সের বই। গতিশক্তি কি করা হয়েছে? দ্বিগুণ। ঠিক আছে। ভরবেগ কত হবে? ভরবেগ কত? রুট ওভার টু হবে না? গতিশক্তি দ্বিগুণ করলে তাহলে পি ইকুয়াল টু রুট ওভার ই কে না? তাহলে গতিশক্তি দ্বিগুণ করছো, তাহলে ভরবেগ কত হবে? রুট ওভার টু গুণ হবে। আচ্ছা, এখন এই যে তোমাদের একটা কোশ্চেন আছে না, যে রৈখিক ভরবেগ 50% বাড়লে গতিশক্তি বৃদ্ধি পায় কত পার্সেন্ট? 50% যদি বাড়ে, তাহলে প্রথমে আমরা জানি যে আহ এটা করতে হবে কি হবে, গতিশক্তি বাড়ে কি হবে, ইকে টু বাই ইকে ওয়ান। ঠিক আছে। ইকুয়াল টু পি টু বাই পি ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে। এই সূত্র দিয়ে করতে হবে। তাহলে দেখো গতিশক্তি কত গুণ বাড়ছে? 50%। তাহলে পি টু কত হবে? পি টু হবে 100 + 50, মানে 150%। ঠিক আছে। তাহলে 150% মানে কি? 1.5। আর পি ওয়ান কত ছিল? পি ওয়ান ছিল 100%, আগে 100% ছিল, তাই না? তাহলে কত হবে? ওয়ান। 100 দ্বারা ভাগ করে ওয়ান হবে। তাহলে এটা হবে 1/5 পি ওয়ান বাই পি ওয়ান। ঠিক আছে। হোল স্কোয়ার। এটা ভাইয়া এটা বুঝি না, বলতে বলবো। হ্যাঁ, বলো। বুঝি না এটা কিছু। আচ্ছা দেখ, ভরবেগ কত বাড়ছে? 50%। কত বাড়ছে? 50% বাড়ছে। তাহলে ভরবেগ আগে ছিল 100%, আগে কত ছিল? 100%। তাহলে পি ওয়ান কত? 100%। তাহলে 100% মানে কি? ওয়ান। ঠিক আছে। এখন বাড়ছে কত পার্সেন্ট? 50%। তাহলে এখন কত হবে? 100 + 50% মানে 150% হবে। ঠিক আছে। তাহলে পি টু কত? 150। 150 মানে কি? 1.5। 100 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, কার কার চেয়ে বেশি? পি ওয়ান এর চেয়ে বেশি। তাহলে পি ওয়ান যদি তোমার কি ওয়ান হয়, তাহলে পি টু কত হবে? 1.5 পি ওয়ান, তার চেয়ে এত গুণ বেশি। আচ্ছা, তাহলে কি আমাদের পি টু কত হইলো? পি টু হইলো 1.5। আর পি ওয়ান কত হইলো? পি ওয়ান আগের মতোই, মানে ওয়ান ধরলাম। তাহলে পি কাটা গেল এখানে। তাহলে কি 1.5 আসলো। এখন উত্তরটা কি? দেখো এখানে ইকে টু বাই ইকে ওয়ান ইকুয়াল টু কি? 1.5 হোল স্কোয়ার। তাহলে এটা মানে কি? এটা মানে 2.5। 2.25। 1.5 কে হোল স্কোয়ার করলে কত হয়? 2.25। তাহলে ইকে টু কি হবে? ইকে টু ইকুয়াল টু 2.25 ইন্টু ইকে ওয়ান। ঠিক আছে, এটা হলো। তাহলে দেখো শতকরা কতটুকু বৃদ্ধি পাবে? শতকরা বৃদ্ধি পাবে কতটুকু? দেখো এখন 2.25 বেরোচ্ছে না? তাহলে 2.25 মাইনাস ওয়ান, আগে ছিল ওয়ান, ইন্টু 100%। তাহলে কত হইলো? দেখো 1.25 ইন্টু 100%। তাহলে কত হলো? 125%। এর উত্তর কত? 125। এখন আবার করি আর একটা, তাহলে বুঝতে পারবো আরো ভালো মতো। তাহলে আগে ধরো এইটা করলাম 50% একটা, এখন 100% একটা করো। 100% বাড়লে কি হবে? দেখো 100% বাড়ো। তাহলে আগে ছিল হচ্ছে তোমার 100%, এটা হলো পি ওয়ান। পি ওয়ান ছিল 100% ভরবেগ। এখন তুমি আবার কি করছো? আরো 100% বাড়াইছো। তাহলে কি পি ওয়ান কত হবে? ওয়ান। আর পি টু কত হবে? 100 + 100 কত? 200%। 200% মানে কি? দুই। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইকে টু বাই ইকে ওয়ান ইকুয়াল টু পি টু বাই পি ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে। পি টু কত হবে? দুই। তাহলে 2p1 বাই পি ওয়ান। ঠিক আছে। কারণ কি? যেহেতু আরো 100% বাড়াই দিছ। তাহলে পি ওয়ান কাটা, তাহলে হোল স্কোয়ার কত হইলো? ফোর। ফোর হয়েছে না? ফোর হয়েছে। তাহলে এই যে ফোর, তাহলে কি ইকে ইকে টু ইকুয়াল টু কি হবে? 4 ইন্টু ইকে ওয়ান। তাহলে ফোর বেরোছে না? তো আগে ছিল কত? ওয়ান ছিল, এখন বেরোছে ফোর। তাহলে 4 - 1 ইন্টু 100% কত হয়? 3 ইন্টু 100%। তাহলে কত হয়? 300%। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো? 300%। এবার বুঝছো? এবার কোনো সমস্যা? না। বুঝছস নাই?
বুঝছি। আচ্ছা, তাহলে যখনই তুমি যেই পার্সেন্টই বাড়াও, জাস্ট কি করবা, পি টু হচ্ছে 100-র সাথে যোগ করবা, শেষ। তারপর তোমার কি, উপরে হচ্ছে তোমার ভরবেগ বসাই দিবা, হোল স্কয়ার করবা, শেষ। এটাই উত্তর। আবার গতিশক্তির মাত্রা কত? গতিশক্তির মাত্রা হচ্ছে ml² T−2, এটা হচ্ছে গতিশক্তির মাত্রা। আর এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। ঠিক আছে, ক্ষমতার মাত্রা হচ্ছে এইটা, গতিশক্তির মাত্রা হচ্ছে এইটা। এগুলো একটু মনে রাখবা। তারপরে বাকি যে অঙ্কগুলো আছে, যেমন ডাব্লিউ কি F(s)cos θ, দেখো ইসাকসারের বইয়ে এটা অঙ্ক আছে, যে তোমার বলের মান দেওয়া আছে 10 নিউটন, এস এর মান দেওয়া আছে 100, এবং থিটা দেওয়া আছে হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে কত হবে? 100 × 100/cos 60 মানে কি? cos 60 মানে হচ্ছে হাফ। তাহলে কত হয়? 50 × 10, তা 500। 500 জন। তাহলে এখানে প্রশ্নটা ছিল এরকম যে 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে? বল এবং সরণের মধ্যবর্তী কোণ তোমার 60 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো স্প্রিং এর স্প্রিং এর একটা অঙ্ক করি আমরা, এখানে এর বই আছে যেহেতু। হ্যাঁ, দেখো 10 কেজি ভরের একটি বস্তুকে স্প্রিং থেকে ঝুলানো হলো, যার স্প্রিং ধ্রুবক 200 নিউটন পার মিটার। স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি বের করো তো। দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? দেখো আমরা সূত্র কি জানি, F = kx। তাহলে x = কি হবে? x মানে দৈর্ঘ্য, তাহলে F/x। ঠিক আছে। এফ মানে কি বলো? এফ মানে হচ্ছে mg, mg/x। এম এর মান কত? 10, মানে ভর 10 দেওয়া আছে, জির মান 9.8, আর এক্স এর মান কি বলি এখানে, কে কে হবে, কে এ কে কে এর মান কত? কে এর মান দেওয়া আছে 200। তাহলে কত হয়? 98/200 কত হয়? মানে এখানে মানে 0.5-এর চেয়ে একটু কম হবে, তাই না? 0.5-এর চেয়ে একটু কম হবে, তাহলে 0.49 হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো কিলোওয়াট ঘন্টা কার একক বলো? কিলোওয়াট ঘন্টা কার একক? শক্তি, ক্ষমতা, প্রবাহ মাত্রা নাকি আধান, কার একক? ক্ষমতা। থাপড়া বোধেরা, কিলোওয়াট ঘন্টা কার একক? শক্তির একক, কালকে বলছি না? কারণ 1 কিলোওয়াট আওয়ার মানে কি? এই যে এই ভুলটাই তো করবারে যায় পরীক্ষার হলে, এত জুল। ঠিক আছে, এটা শক্তির একক। কিসের একক? শক্তির একক। কালকে শক্তি যখন পড়াইছিলাম, প্রথমে কিন্তু এটা লিখে দিছিলাম কিলোওয়াট ঘন্টা। যে আন্তর্জাতিক পদ্ধতিতে এখন কি করা হয়, বিদ্যুৎ পরিমাপ করার জন্য কোনটা ব্যবহার করা হয়? তোমার শক্তি, এই শক্তির এই এককটা ব্যবহার করা হয়, কিলোওয়াট আওয়ার। এটা যদি এখনই ভুল করো, তাহলে তো সমস্যা। এটা শক্তির একক। আচ্ছা, নিচের বস্তু সমূহের, দেখো নিচের বস্তু সমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি? কি বেশি? গতিশক্তি। ঠিক আছে। তো অপশনে দেওয়া আছে
ভর 2m ও বেগ 3v। 2 নম্বরে দেওয়া আছে ভর 3m ও বেগ v। এই অঙ্কটা আছে দেখো ইসাকসের বই। ভর 3m ও বেগ 2v। ঘ নম্বরে ভর m এবং বেগ 4v। কোনটা হবে বলো? কোনটা হবে? ক। ক নাম্বারটা হবে, কারণ কি? হাফ mv²। ঠিক আছে, এই সূত্র দিয়ে করবো আমরা। তাহলে এম বসাবো কত? এম বসাবো 2, ভি বসাবো 3। তাহলে কত হয় উত্তর? 3² তাই না? তাহলে 9 ইন্টু 2 কত হয়? 18। 18/2 কত? 9। তাহলে 9 হয়। ঠিক আছে, এটা কত হয়? এম এর মান বসাও 3, ভির মান বসাও 1। তাহলে এটা কত আসে? কম আসে। এটা কত আসে? এম এর মান বসাও 3, ভি বসাও হচ্ছে 2। এটা কত আসে? তার চেয়ে 9-এর চেয়ে কম আসে। এটা দেখো, এম এর মান বসাও 1 আর ভি বসা হচ্ছে 4। এটা আসে 8। ঠিক আছে, এটা আসে 8। ঘ নাম্বারটা আসে 8। গ নাম্বারটা কত আসে? হ্যাঁ, গ নাম্বারটা আসে হচ্ছে কি 6। আর বি নাম্বারটা আসে হলো 3/2। ঠিক আছে, তাহলে উত্তর বেশি আসে কোনটা? ক নাম্বারটাই। তাহলে এম এর মান বসাবা 3 এবং ভি বসাবা হচ্ছে 1। এভাবে করে একটা একটা করে বসায় দেখবা কোনটা বেশি আসে। আচ্ছা, 55 কেজি ভরের একটি ব্যক্তি 3 সেকেন্ডে 3 মিটার উঁচু সিঁড়ি বেয়ে উপরে উঠলো, ক্ষমতা কত? তাহলে পি কত কি হবে? mgs/t। যেহেতু এখানে ভর দেওয়া আছে, সময় দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সব দেওয়া আছে, তাহলে এম এর মান কত? 55। জির মান 9.8। এইচ এর মান কত? 3 মিটার। টির মান কত? 3 সেকেন্ড। তা 3 3 কাটা, তাহলে কত আসে? 55 × 10 করো, 10 করলে কত হয়? 555। তাহলে 555-এর চেয়ে কম আসবে, কিছু কম আসবে, 10-15 কম আসবে। ঠিক আছে, তা এখানে উত্তর কত আসে? 539। ঠিক আছে। আচ্ছা, বাকি অঙ্কগুলো আমরা মোটামুটি কিন্তু করতে পারবো। বাকিগুলো নিজেরাই করতে পারবা। যেমন কাজের অভিকর্ষী একক কত বলো? এই কৌশিক বলো, কাজের অভিকর্ষী একক কত? অভিকর্ষী একক কত বলো? একদম ক্লাসের শুরুতে বলছিলাম। কেজি মিটার। হ্যাঁ, কেজি মিটার। কাজের অভিকর্ষী একক হচ্ছে কেজি মিটার। তারপরে হচ্ছে শক্তির একক কোনগুলো? মনে রাখবা, শক্তির কিছু একক মনে রাখবা, এই তিনটা মনে রাখবা শক্তির একক গুলো। হ্যাঁ, শক্তির একক হচ্ছে কিলোওয়াট আওয়ার, এটা কিন্তু শক্তির একক। ঠিক আছে। 2 নাম্বার নিউটন মিটার। নিউটন মিটার এটা কিন্তু শক্তির একক। ঠিক আছে, শক্তির একক নিউটন মিটার। তারপর ওয়াট সেকেন্ড, এটাও কিন্তু শক্তির একক বলতে পারি। ওয়াট সেকেন্ড, এটা আমরা শক্তির একক বলতে পারি। তাহলে এগুলো শক্তির একক। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা পারবো আশা করি। আচ্ছা, এই অঙ্কটা করলেই মোটামুটি সাকসেসের বইয়ের কোশ্চেন, বাকিগুলো নিজেরা সলভ করতে পারবা, আমার আর করতে হবে না। হ্যাঁ, সবই করানো শেষ। M ও 4m ভরের দুটি গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? বের করো তো।
অনুপাত কত হবে? এখানে কিন্তু গতিশক্তি সমান বলছে, বুঝছো? তাহলে গতিশক্তি নিয়ে কোনো কথা নাই আমাদের। আমরা কি জানি তাহলে বলো? এই সূত্র সূত্র তো আমরা এটা জানি নাকি, এটা হলো সূত্র। ঠিক আছে, তাহলে গতিশক্তি যেহেতু সমান, এটা নিয়ে কোনো কথা নাই, তাহলে এম চলে যাবে এই পাশে। তাহলে কি হবে? হ্যাঁ, 1/4। হ্যাঁ, 1/2, ঠিক আছে, তাহলে এটাই উত্তর। এটা যদি এই পাশে চলে যায় তাহলে কি হবে? কি পি ইকাল টু কি এম হবে, পি স্কোয়ার ইকাল টু এম। তাহলে পি ইকাল টু কি √এম। তাহলে কি হবে বলো? P1/P2 ইকাল টু কি M1/M2। তাহলে কি এম বলছে একটা, 4M বলছে একটা, তাহলে কি একটা এম একটা 4M, √ওভার করো, তাহলে কত হয়? 1/2, মানে 1:2 হবে। 1:2, বুঝতে পারছো? √ওভার করলে 1:2 হবে, তাহলে উত্তর হচ্ছে এটা। আচ্ছা, এটা বের করো। 1 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিংকে কোনো স্প্রিংকে শিথিল অবস্থা থেকে শিথিল অবস্থা থেকে 0.1 মিটার সংকুচিত করা হলো। স্প্রিংটির সঞ্চিত শক্তি কত জুল? তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি কিভাবে বের করতে হয়? W = ½ K x², তাই না? K x²। তাহলে কে মানে কি? স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক কত দেওয়া আছে? 1। স্প্রিং ধ্রুবক দেওয়া আছে কত? 1 নিউটন পার মিটার। সো 1 বসাবো, এক্স কত বসাবো? 0.1। এক্স মানে কি? এত মিটার সংকুচিত করা হয়েছে। তাহলে দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য, বা মানে যেটাই বলি আমরা। হুম? তাহলে উত্তর কত আসে দেখো। 0.1 কে স্কোয়ার করলে কত হয়? কত হয়? 0.01 হয়, তাই না? এটা আসে। তাহলে এখন কি করবা? 1 রে 2 দ্বারা কাটো, কত হয়? 0.5। 0.5 তোমার কি 0.01 কত হয়? 0.005 এটা আসে, তাই না? তার মানে কি উত্তর কত? 5 × 10⁻³ এটা উত্তর। বুঝতে পারছো? তারপর শক্তির যে রূপগুলো আছে না, শক্তির রূপগুলো পড়তে হবে, কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা ভালো মতো পড়তে হবে। হুম। যেমন কয়লা পোড়ালে কি হয়? রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে, তাই না? ফটোগ্রাফিক ফিল্মে কি হয়? এটা এটাতে কি হয় বলো? ফটোগ্রাফিক ফিল্মে কি হয়? ফটোগ্রাফিক ফিল্মে কি হয় বলো? আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, তারপরে আহ আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় কোথায় কোথায় বলো? ফটো ইলেকট্রিক কোষে। ফটো ইলেকট্রিক কোষে কি হয়? আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটাও পড়বা ভালো মতো। তারপরে হচ্ছে কোনটা শক্তির রূপ এবং কোনটা শক্তির রূপ নয়, মানে তুমি যে 9টা পড়ছো,
এই 9টা মুখস্থ রাখবা যে কোনটা কোনটা। আমরা এটা দিয়ে মনে রাখছিলাম SSMC কে লিভস হেয়ার, তাই না? এটাতে মনে রাখছিলাম। তো 9টা যে রূপ আছে মনে রাখবা, কারণ প্রশ্ন আসবে নিচের কোনটি শক্তির রূপ নয়, তখন তোমাকে যে কোনো একটা বাছতে হবে। আচ্ছা, তারপরে দেখো 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল। 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল? 1.6 × 10⁻⁹ জুল, তাই না? কালকে লিখে দিছিলাম, খাতাটা ভালো মতো করবা। সব লেখা আছে খাতার মধ্যে, খাতাটা ভালো মতো পড়লে সবগুলো অ্যান্সার করা খুব সহজ হবে। তারপরে স্প্রিং ধ্রুবকের যে মানটা আছে এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 3টা বিষয়ের উপর নির্ভর করে বলছিলাম। একটা হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য, স্প্রিং এর জ্যামিতিক গঠন এবং পদার্থের স্থিতিস্থাপক ধর্ম, এগুলা। ঠিক আছে। তারপরে হচ্ছে কাজের মাত্রা, শক্তির মাত্রা, ক্ষমতার মাত্রা, এটা পড়বা। তারপরে হচ্ছে শর্তগুলা পড়বা, কখন শূন্য হয় কাজ, কখন হচ্ছে ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, কখন বিভব শক্তি শূন্য হয়, কখন গতিশক্তি শূন্য হয়, এটা জানতে হবে। একটা বস্তুর মধ্যে কখন গতিশক্তি সর্বোচ্চ হয়, কখন বিভব শক্তি সর্বোচ্চ হয়। হ্যাঁ। একটা স্প্রিংকে যখন সংকুচিত করা হয়, টেনে সংকুচিত করা হয়, তখন তার মধ্যে কি থাকে? শুধুমাত্র বিভব শক্তি থাকে, কোনো গতিশক্তি থাকে না তখন। ঠিক আছে, এগুলো জানতে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে। তারপরে হচ্ছে আহ কখন হচ্ছে কাজ ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়। যেমন তুমি নিচ থেকে উপরে যদি কিছু জিনিস উঠাও, তখন কি তোমার জির মানটা কি হবে? ঋণাত্মক হবে, অভিকর্ষ স্তর ঋণাত্মক হবে, তাহলে কাজের মানও কি হবে? ঋণাত্মক হয়ে যাবে। আবার উপর থেকে যদি তুমি নিচে কিছু নিয়ে আসো, তখন কি জির মান ধনাত্মক হবে, অভিকর্ষ স্তর ধনাত্মক হবে, তখন কি কাজও ধনাত্মক হয়ে যাবে। এই জিনিসগুলো পড়বা। হ্যাঁ। কারণ বলবে নিচের কোনটি সঠিক, কোনটি সঠিক নয়, এরকম প্রশ্ন দিলে তখন কি কোশ্চেনটা 4টা অপশন পড়ে অ্যান্সার করা লাগে। এগুলো একটু দেখবো ভালো মতো। আর বাকি সব করানো হয়ে গেছে, ইনশাল্লাহ পারবা। পরের যে অধ্যায়টা শুরু করবো এটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ। ঠিক আছে, মহাকর্ষ বিকর্ষটা শেষ করে দেন আমরা সেকেন্ড পেপারের আরো 2টা অধ্যায় পড়বো। মহাকর্ষ বিকর্ষের অধ্যায়টা ছোট আছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বুঝছো? দাঁড়াও, সময় যেহেতু আছেই, তো আধা ঘন্টা। থাক আজকে, অন্যদিন হ্যাঁ, থাকুক আজকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলা পড়িস, পরীক্ষা দিবি কালকে এই অধ্যায়। ঠিক আছে।